রাতভর তেহরানে দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। করাইল বস্তি থেকে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে পাবেন 37,564 নারী। অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। বেড়েছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, জরুরি ওষুধের তীব্র সংকট। চড়া মূল্যে দিশেহারা রোগীরা, উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাত, মাঠ পর্যায়ে কঠোর তদারকির তাগিদ। অর্থঋণ আদালতে 3.25 লাখ মামলার জট, 9 মাসে নতুন খেলাপি 26,000। রিট করে কার্যক্রম স্থগিতে অসহায় ব্যাংক, মামলা পরিচালনায় সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবী। এবং ভিক্ষুকদের সিম দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলে প্রতারণা, টাকা তোলা হলেই নষ্ট করে ফেলা হতো সিম। 4 বছরে কোটি টাকা লেনদেন, 21 লাখ টাকা সহ রাজশাহীতে দম্পতি গ্রেপ্তার। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। ইরানে গত কয়েক ঘন্টায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন তেলের দখল নিতেই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপেছে ইরান। তেহরান ও ইস্পাহান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও বিমান হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 11 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারা লক্ষ্যবস্তুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বলেন হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তার দাবি ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি চলমান সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায় সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করতে যৌথ তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তেলের দখল নিতেই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানে শত শত মানুষ পথে নেমে দেশীয় ঐক্য প্রদর্শন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ। করেছেন তেল মজুতের অভিযোগও, যদিও ডিপো থেকে পাওয়া তেল সুষমভাবে বন্টনের দাবি পাম্পগুলোর। এদিকে অবৈধ মজুত, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর এসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে।
গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার স্যারের কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানেও বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নাই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব। যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলেও অর্থমন্ত্রীকে অবহিত করেন ইয়াও ওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects. And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান ধর্মমন্ত্রী। অন্যদিকে জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনা সহ 4টি রুট চালু হয়েছে। দুবাইও চালুর চেষ্টা চলছে। জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন, জাকাত বোর্ডের চেয়ারম্যান ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, জাকাতের অর্থ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব। আর ধর্মমন্ত্রী জানান, জাকাত ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। ৪৫ লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন। এদিন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া দুবাই রুট চালুর চেষ্টা চলছে। 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে, মানে বিদেশের মতো। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেব হোসেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কড়াইল বস্তি লগ্ন বনানীর TNT মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচি করা হবে। প্রথম ধাপে 37,564 জন নারী পাচ্ছেন কার্ডের সুবিধা।
সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী জানান 5 জনের পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। এতে থাকবে না দলীয় কোনো প্রভাব। নিশ্চিত করা হবে স্বচ্ছতা। আর কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও কথা জানান তারা। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড মা কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে 2,500 টাকা সহায়তা দেবে সরকার। সচিবগণ এবং সর্বোপরি বিভিন্ন আগামী 16 মার্চ শুরু হবে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখনন শুরুর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সেচ সুবিধার আওতায় আসবে খালের পার্শ্ববর্তী 10,000 বিঘা কৃষি জমি। বর্ষায় নিরসন হবে জলাবদ্ধতা। এদিকে খাল পুনঃখননের প্রস্তুতি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবনের ছবি নিয়ে রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী 16 মার্চ দিনাজপুর থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল দীর্ঘদিনেও খনন না হওয়া 12 কিলোমিটার খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। এতে শুকনো মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে খাল। সেচ সুবিধা বঞ্চিত হয় খালপাড়ের জমি। অন্যদিকে পানি প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সমস্যা সমাধানে খালটি পুনর্খনন সহ নির্মাণ করা হবে সুইচ গেট। বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খালেও একই দশা। পুনর্খনন করা হবে সেই খালও। এদিকে খনন কাজ শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বর্ষার সময় পানিটা জমে থাকে, আমরা আবাদ করতে পারি না। নদীটা হবে একটু গভীর, পানি আকাশে বৃষ্টি হলে তেমন কিছু আর ক্ষতি হবে না। খাল খননের ফলে যে ক্ষতির সম্মুখীন ছিল সেটা থেকে পরিত্রাণ পাবে। আমরা কৃষকরা বাঁচবো, জায়গাটা উন্নয়ন হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পুনর্খনন করা হবে সাহাপাড়া খাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্ব এলাকায় একযোগে আমাদের খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং যার মধ্য দিয়ে আমরা একটা গণজাগরণ তৈরি করতে চাই। খালটা খনন করে দেব, প্লাস একটা 6 বেন্ড রেগুলেটর করে দেব, যাতে বর্ষাকালে পানি আসলে সেই পানিটা আটকায় রাখবো। তাহলে এই 2,500 হেক্টরের জমি সারা বছর ইরিগেশন করতে পারবে। দুটি খাল পুনর্খননের পর দিনাজপুরে সেচ সুবিধার আওতায় আসবে 10,000 বিঘা জমি। সময় সংবাদ, দিনাজপুর। সকালে সময় আরো থাকছে। ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে রংপুরের বেনারসি। নগরীতে ভারতের শাড়ি বিক্রি হচ্ছে রংপুরের বেনারসি নামে। বন্ধ কারখানা, বেকার কারিগর, যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি। জীবন রক্ষাকারী ওষুধের লাগামহীন দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে অনেক জরুরি ওষুধ তীব্র সংকট দেখা দিলেও গত 1 বছরে দাম বাড়েনি বলে দাবি করছেন ওষুধ প্রশাসন ও মালিক সমিতি। তবে বাস্তব চিত্র ভিন্ন। কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুট নাকি কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত? অস্থিরতার নেপথ্যে প্রকৃত কারণ কি? উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জীবন বাঁচাতে জরুরি ওষুধ। এই ওষুধের জন্য হন্যে হয়ে ঘুরছেন 23 বছরের তরুণ নাফি। এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ধর্ণা দিয়ে ওষুধ মিললেও চড়া দামে হতাশা রোগীর। মিথাইফেন্টেন নামে ওষুধটা বিক্রি হতো। প্রথমে ওষুধটার দাম 120 টাকা করেছিল। পরবর্তীতে তারা ওষুধের দামটা 170 টাকা করে ফেলে। পরবর্তীতে তারা ওষুধের স্টকটা লিমিটেড করে ফেলে। 15টা 20টা ওষুধ 2200 টাকা খুব বেশি হয়ে যায়, যে জায়গায় 10টা ওষুধের দাম ছিল মাত্র 140 টাকা। ক্যান্সার, ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ রোগ যাই হোক, বাজারে গেলেই পকেট খালি। গত কয়েক মাসে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন ও হৃদরোগের ওষুধের দাম বেড়েছে 30 থেকে 90% পর্যন্ত। বর্তমান বাজারে কিছু ওষুধের সংকট আর চড়া দামের সামনে দিশেহারা রোগীরা। অনেক ওষুধ পাওয়া যায় না, ওষুধ নাই, এই কোম্পানির ওষুধ অন্য কোম্পানি নিতে পারেন এমন। আমার তো 1 বক্স লাগে না, আমার লাগবে 1 পিস 2 পিস, বাইর দিয়ে আমার বেশি দিয়ে কিনতে হয়। আমি ওই 820 টাকায় কিনলাম, 785 টাকা হোলসেল রেট, খুচরা রেট 820 টাকা। হিমালক মিক্স ছিল হচ্ছে আপনার 5050 টাকা।
এরই মধ্যে সরকার 295টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় রেখে দাম নিয়ন্ত্রণ ও সরকারি সিদ্ধান্ত মেনে ওষুধ বিক্রির কথা বললেও বাজারের বাস্তবতা ভিন্ন। ওষুধ প্রশাসন ও মালিক সমিতি বলছে সরকারি নির্দেশনার পর ওষুধের দাম সমন্বয় করেছেন তারা। 1 বছরের ভিতরে কোনো ওষুধ দাম বাড়েনি। নির্ধারণ করলেও একটা প্রক্রিয়া আছে, তারা এখানে ইনফরমেশন দেবে, এখান থেকে একটা প্রত্যয়নপত্র যাবে, তারপরে সেই মূল্য দিয়ে তারা বাজারজাত করতে পারবে। মূল্য মুদ্রণ করে কোম্পানি ঔষধ বাজারজাত করছে এরকম কোনো ইনফরমেশন থাকার কথা নয়। 26 থেকে 28 হাজার ব্র্যান্ডের ভিতরে কয়টা ব্র্যান্ডের আসলে ওষুধের দাম বাড়ে? সারা বছরে হয়তো বা 50টা বা 100টা। বাকি ব্র্যান্ডগুলোর কিন্তু ওষুধের দাম বাড়ে না। এর ভিতরে আবার যেটা হয় যে সমন্বয় করতে যখন যান তখন দাম বাড়ে। তবে ওষুধ ব্যবসায়ীরা বলছেন দাম কমানোর বদলে উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাতে গেল 2 মাসে বেড়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য ওষুধের দামও। কম রেট বাড়ায় দিতেছে, সেজন্য আমরা এই ভোগান্তিটাতে পোহাচ্ছি। মাঠ পর্যায়ে তদারকির কথা জানিয়ে দাম নিয়ন্ত্রণ, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো কঠোর হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় কমিটির অনুমোদন ব্যতিরেকে এবং অনেক ক্ষেত্রে যে মালিক সমিতিও বলছে যারা দাম বাড়াচ্ছে না, কিন্তু বাজারে কিনতে গিয়ে মানুষ দেখছে দাম বেড়ে গিয়েছে। একদিকে যেমন ওষুধ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার, তেমনি যারা ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে তাদেরকেও যদি আমরা একসাথে আনতে পারি তাহলে বহুমুখী নজরদারির ভেতর দিয়ে কিন্তু ওষুধের দামকে নিয়ন্ত্রণ করা যায়। গাণিতিক হারে ওষুধের দাম বৃদ্ধির লাগাম টানতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে খুব দ্রুত ওষুধ প্রাইসিং অথরিটির কার্যক্রম চালুর উপরও জোর দেন তারা। কারণ যাই হোক, আদতে এই ভোগান্তিতে সেই সাধারণ মানুষ। উন্নত দেশগুলোর তুলনায় ওষুধ তৈরির খরচ কম বাংলাদেশে, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় কাঁচামাল ও মেধার সত্ত্বে বিশেষ ছাড় পায় বাংলাদেশ। সেই ছাড়ের সুবিধা থাকা সত্ত্বেও ওষুধের উচ্চ মূল্য থাকায় প্রশ্ন তুলেছেন জনসাধারণ। বলছেন খতিয়ে দেখা উচিত সরকারের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঋণ খেলাপি মামলা পৌঁছেছে 2.5 লাখের ঘরে, আর গত বছরের 9 মাসে বেড়েছে 26,000। খেলাপিদের বিরুদ্ধে মামলা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। উচ্চ আদালতে রিট করে মামলার কার্যক্রম স্থগিত করে দিচ্ছেন অনেক খেলাপি। এতে বছরের পর বছর ঋণ আদায় আটকে থাকায় বাড়ছে আর্থিক খাতের ঝুঁকি। তাই রিটের আগে খেলাপির একটি অংশ জমা দেওয়ার দাবি ব্যাংক কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও আদায় করা যাচ্ছে না আইনি জটিলতায়। অর্থঋণ আদালতে মামলা হলেও আটকে যাচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে মামলার কার্যক্রম। আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে বছরের পর বছর সময় ক্ষেপণ করছে অনেক খেলাপি। তাই উচ্চ আদালতে শুনানির আগে ঋণের একটি অংশ জমা দেওয়ার বিধান চায় ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের চাঁদাগুলো করে কিন্তু বড় বড় ঋণগুলো আমরা আদায় করতে পারি না। ফলে রাষ্ট্র যদি এই জায়গায় মানে একটু কঠোর হয় তাহলে কিন্তু এই জায়গাটা সম্ভব। সার্টেন অ্যামাউন্ট যদি বলে দেওয়া হয় যে একটা ঋণ দায়ের করতে গেলে মিনিমাম এত % টাকা জমা দিয়ে নিতে হবে, কনফার্ম করে দিতে হবে, তাহলে কিন্তু তখন এই ঋণ করার ব্যাপারে তাদের আগ্রহ কমবে এবং এই ঋণগুলোকে সেটেলমেন্টে তারা আগে আসবে। এমন প্রেক্ষাপটে ঋণ খেলাপির মামলা পরিচালনায় আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলে যে মামলা শুধু রুজু করার মাধ্যমে তুমি তোমার দায়িত্বকে শেষ করবে না, সে মামলা অলওয়েজ পার্সু করবা, ভালো আইনজীবী নিয়োগ করবা এবং ডেট যাতে দ্রুত এগিয়ে আনা যায় সিরিয়াল বলে কজ লিস্টে উপরের দিকে থাকবে, দ্রুত শুনানি হবে। সর্বশেষ পরিসংখ্যান বলছে ঋণ খেলাপি মামলা এখন 2,47,923টি। এর মধ্যে 2025 সালের প্রথম 9 মাসেই বিচারাধীন নতুন মামলা 25,582টি। জট নিরসনে মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। লোন ডিফল্টাররা যে অ্যাড্রেসগুলো দিয়ে লোন নেয় সেই অ্যাড্রেসগুলোকে তাদেরকে পাওয়া যায় না, তো তখন একটা এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ টাইম চলে যায় এদেরকে ট্রেস করাটা। লোন ডিফল্ট করলো, ডিফল্ট করার পরে ফার্দার আরও মনে করে যে মামলা হবে, তাহলে আমার হাতে আরও 5 বছর সময় চলে আসলো। তো মনে করে এটা একটা গ্রেস পিরিয়ড আমার জন্য, ততদিনে যেটা অনেক সময় ব্যাঙ্কগুলি দেউলিয়ার দিকে চলে যায়। আমার মনে হয় যে অর্থনীতি আদালত কোর্টগুলো যদি প্রপারলি একটা ক্লক মেনটেন করে যে না আমরা এতদিনের মধ্যে শার্প করব, যে কোনো অ্যাডজমেন্ট আমরা এটার থেকে বেশি দিব না। ঋণ খেলাপির মামলাগুলোতে প্রায় 5 লাখ কোটি টাকা আটকে আছে ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের। এসব মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া সহজ করা না হলে ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর দুর্ধর্ষ এক প্রতারক দম্পতি যারা অনুদানের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব পাচ্ছে ভিক্ষুকদের এমন সিম সংগ্রহ করে। সেই সিমের মাধ্যমে বিভিন্ন জনকে ফোন করে তাদের স্বজনরা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে চিকিৎসার জন্য টাকা নেয়। টাকা তোলা হলেই নষ্ট করে ফেলেন সিম ও ফোন। ভিক্ষুকদের সিম ব্যবহার করে প্রতারণা করার দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল এরা। তবে শেষ রক্ষা হয়নি প্রতারণার 21 লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছেন সিআইডির হাতে। 4 বছরে দম্পতির হেফাজত থেকে সংগ্রহ করা 50টি সিমে কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরে এক মায়ের কাছে ফোন আসে। মেয়ে সুইডেন প্রবাসী। মেয়ে সেজে দেশে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে সাহায্য চান মায়ের কাছে। মেয়ের বিপদের খবরে মোবাইল ব্যাংকিং হিসাব রকেটে কয়েক দফায় পাঠিয়ে দেন প্রায় 5 লাখ টাকা। টাকা পাঠানোর পর ফোন করলে দেখেন নম্বর বন্ধ। মেয়ের নম্বরে ফোন করে দেখেন আছে সুইডেনেই। প্রতারণার অভিযোগে থানায় করা হয় সাধারণ ডায়েরি। এমন প্রতারণার শিকার এলাকার আরও অনেকে। তদন্তে নেমে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি মালিবাগ সদর দপ্তরের এলআইসি শাখার সাহায্য নেয়। শনাক্ত করা হয় সেই নম্বর। খোঁজ নিয়ে জানা যায় সেটি একটি ভিক্ষুকের নম্বর। অনুদানের নাম করে সিমটি কিনে নেয় এক ব্যক্তি। আমার বেটির নাম দিয়ে খুব অসুবিধা। মা কয়েছে যে শরীর নেমে গেছে, যে খুব কঠিন অবস্থা, হাসপাতাল ভর্তি আছে। তার অফিস নাম্বার কয়েছে পেয়ে টাকা তো হারিয়ে গেল মোবাইল নাম্বার। কয়েকশো নাম্বার ট্র্যাকের পর প্রবার একটি ঠিকানার খোঁজ মেলে। অভিযান চলে সেখানে। আটক করা হয় মধ্যবয়স্ক এক দম্পতিকে। কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। দম্পতির টাং থেকে উদ্ধার করা হয় 21,30,000 টাকা। খোঁজ মেলে অর্ধশতাধিক সিমের। দম্পতি আটকের পর হতবাক পুরো এলাকা। তারা এমন কাজ করতে পারে চিন্তাই করতে পারছেন না কেউ। মোবাইলে যে কথাবার্তা বলে টাকা করে এগুলান বিষয়ে আমরা কিছু জানি না। সেদিনকে গোটাপাড়া জানলো আর আমরা জানলাম, কারণ আমরা বুঝতেই পারিনি যে এলাকার মধ্যে এরকম একটা চক্র হলে এখানে উনি বসবাস করছে। সিআইডি বলছে অনুদানের লোভ দেখিয়ে ভিক্ষুকদের সিম দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতেন ওই দম্পতি। সেই সিমের মাধ্যমে কণ্ঠনকল করে বিভিন্ন জনকে ফোন করে তাদের স্বজনরা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জানিয়ে চিকিৎসার জন্য টাকা চান। পরে সেই ভিক্ষুকদের রকেট, নগদ বা বিকাশ নম্বরে টাকা এনে হাতিয়ে নেয়। যখন কোনো ভিক্ষুক বা অসহায় লোক তাদের কাছে আসে, তো এইভাবে সে এই অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে নেয় এবং সিমটা নিয়ে নেয়। তখন এই সিম এবং এই অ্যাকাউন্ট ব্যবহার করে সে ওই প্রতারক ভিকটিমদের কাছ থেকে টাকা নিয়ে এইটা সে তাদের হস্তগত করে। উদ্ধার অর্ধশতাধিক সিমের মধ্যে 8টি সিমে 6 মাসে 10 লাখ টাকার লেনদেন হয়েছে। 4 বছরে এরা কোটি টাকার বেশি লেনদেন করেছে বলে জানায় সিআইডি। সে স্বীকার করে যে পুরো টাকাটাই সে আসলে এইভাবেই নিয়েছে ভিকটিমদের কাছ থেকে। এতে করে মনে হচ্ছে যে সে আসলে দীর্ঘদিন ধরেই এটা করতো এবং সে একজন খুব ভালো প্রফেশনাল প্রতারক এই লাইনে। চক্রের সাথে অনেক মোবাইল ব্যাংকিং এজেন্ট জড়িত জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শান্তিবাগে সেকেন্দার আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন সহ কয়েকজন সেকেন্দারকে কুপিয়ে জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা অভিযোগ করেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার সেকেন্দার তাদেরকে মাদক সেবনে বাধা দিয়েছিল। রাতে একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে তারা। সকালের সময় আরও থাকছে। মেহেরপুরের আমের বাগানে বকুলের সমারোহ। ভালো ফলনের আশা বাগান মালিকদের। রপ্তানির জন্য নতুন বাজার তৈরির দাবি। ঈদ উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকায় অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হবে ভিজিএফ এর চাল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহফুজ মামুন। যুক্ত হব তার সাথে।
মামুন। চুয়াডাঙ্গাতে ভিজিএফ এর চাল বিতরণ হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আনুষ্ঠানিকভাবে সকালে উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডে চাল বিতরণ শুরু হয়েছে। সকাল থেকেই নারী পুরুষরা লম্বা লাইন দিয়ে তাদের চাল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ স্লিপের মাধ্যমে এলাকার অসহায় দুস্থ এবং নিম্ন আয়ের মানুষদের এই ভিজিএফ এর চাল প্রদান করছেন। সকালে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। তিনি জানিয়েছেন যে সুশৃঙ্খলভাবে এবার চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভায়। চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডে 4625 জন নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে এই চাল বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষদের মাঝে। সাধারণ মানুষ এই ভিজিএফ এর সহায়তার চাল পেয়ে খুশি তারা বেজায়। তারা বলছেন যে এ ধরনের সরকারের কর্মসূচি অব্যাহত থাকলে তারা কিছুটা সহযোগিতা পাবেন। তারা বলছেন যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকুক। তারা সুশৃঙ্খলভাবে এবার চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন। চুয়াডাঙ্গা পৌরসভার 9টি ওয়ার্ডে যাচাই বাছাই শেষে নারী পুরুষদের মাঝে এই চাল দেওয়া হচ্ছে ভিজিএফ এর চাল পেয়ে তারা অনেকটাই খুশি হচ্ছেন। চুয়াডাঙ্গা পৌরসভার রুমে লম্বা লাইনে দাঁড়িয়ে চাল নিচ্ছেন এলাকার মানুষরা। এখানে এবার চাল বরাদ্দ দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা পৌরসভায় 46 মেট্রিক টনের বেশি চাল বরাদ্দ থাকায় সবাই চাল পাচ্ছেন। গতবারের চাইতে এবার অনেকটাই শৃঙ্খলার সাথে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার, তিনি চাল বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তিনি সুষ্ঠুভাবে চাল বিতরণ এখানে সেটাও দেখছেন। পৌরসভার যারা কর্মচারী আছেন তারা চাল বিতরণ করছে এবং পৌরসভার যারা নাগরিক আছেন তারাও এই চাল নিচ্ছেন সুশৃঙ্খলভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে সকাল থেকেই চাল নিচ্ছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে ভিজিএফ এর চাল বিতরণের সর্বশেষ। ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি নিয়ে জানছিলাম চুয়াডাঙ্গা থেকে। ঈদ সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় বেড়েছে সেমাই কারখানাগুলোতে। এ সুযোগে অতিরিক্ত অর্থের লোভে অপরিষ্কার ও নোংরা পরিবেশে যত্রতত্রভাবে তৈরি করা হচ্ছে সেমাই। তবে প্রশাসন বলছে ভেজাল খাদ্য উৎপাদন ঠেকাতে অভিযান পরিচালনার মাধ্যমে করা হচ্ছে জরিমানা। প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে কারখানা। রুবেল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন জিয়া রহমান বকুল। ঠাকুরগাঁও জেলা সদরের বিসিক শিল্পনগরী ও পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ছোট বড় কারখানাগুলোতে প্রবেশ করলেই চোখে পড়বে কারিগররা ব্যস্ত সময় পার করছেন সেমাই উৎপাদনে। নিয়মের তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে মুখরোচক খাবার বিভিন্ন প্রকার সেমাই। এছাড়া ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় এমন পরিবেশে কারখানার ভেতর দীর্ঘ সময় ধরে ফেলে রাখা ডালডা ও নোংরা তেলে ভাজা হচ্ছে নানা ধরনের লাচ্ছা সেমাই। এমনকি কারিগরদের মধ্যেও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর নোংরা পরিবেশে শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব খাদ্য সামগ্রী দ্রুত প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। ঈদ সামনে রেখে প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও তেমন নজরদারি নেই প্রশাসনের। তবে উৎপাদিত কারখানার সংশ্লিষ্টরা নানাভাবে দায় এড়ানোর চেষ্টা চালান। ঝোল টোল পরিষ্কার করে দিছি, পরিষ্কার করে কাজ করছি, যেহেতু মানুষ খাবে। হালকা সামান্য একটু মেডিসিন দিতেছে, কালার হইতেছে মালটা। যেভাবে মালটা বানাই যেন ভালো বাজারে উন্নত মানের কোনো ময়লা ভালো পরিষ্কারভাবে রাখি। কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের কথা স্বীকার করে গাফলতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। হয়তো বা দেখছেন কোনো কিছু, কিন্তু নোংরা তো কিছু না। আমাদের লিগ্যাল যতগুলো কাগজপত্র আছে, বিএসটিআই করা আছে, আমাদের পরিবেশের লাইসেন্স আছে, কারখানার লাইসেন্স আছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমরা বেশ কিছু জায়গা থেকে খবর পেয়েছি যে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছে। এগুলো আমরা
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং আমরা নিজেরা সরেজমিনে পরিদর্শন করে এগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় ছোট বড় অর্ধশত সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় গড়ে দৈনিক বিভিন্ন ধরনের 10 মনের বেশি সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরের বেনারসি পল্লী জুড়ে শুনশান নীরবতা। কারখানা বন্ধ, বেকার কারিগর, অবহেলা, অযত্নে পড়ে আছে যন্ত্রপাতি। অথচ এখানকার ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির নাম ব্যবহার করে ভারতীয় শাড়ি বিক্রি করে ভাগ্য বদলে ফেলেছেন আলো ঝলমলে শহুরে শোরুমের মালিকেরা। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতা, অথচ নিষ্ক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। ঈদ উপলক্ষে রংপুর নগরীর সবচেয়ে বড় বেনারসি শাড়ির শোরুমে আলো ঝলমল সাজসজ্জা, ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। বেনারসি শাড়ি ঈদ সহ বিভিন্ন পালা পার্বণে প্রথম পছন্দ অনেক নারীর, তাই অনেকটা অন্ধবিশ্বাসে দাম মিটিয়ে বেনারসি শাড়ি নিয়ে ফেরেন ক্রেতা। প্রায় সময় এখানে কিনি, আবার শুনছি যে আশেপাশে কারখানা আছে তৈরি করে। শাড়ির কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, এখন অত তো মানে ভালো কোয়ালিটি ভালো। বিক্রেতাদের দাবি ঐতিহ্য টিকিয়ে রাখতে নিজেদের কারখানাতেই হয় বেনারসি উৎপাদন। বেনারসি বিক্রি হচ্ছে, আপনার তাঁতের বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শাড়ি বলতে শাড়ি জগতের সবগুলোই পাবেন। আমরা বিভিন্ন কারখানা থেকে কন্ট্রাক্ট নিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের তৈরি করে তারা আমাদেরকে দেয়। কিন্তু ওই বিক্রেতার দেয়া ঠিকানায় পাওয়া গেল না বেনারসি শাড়ি তৈরির নমুনা। অনেক আগেই বন্ধ হয়ে যাওয়া এসব কারখানাগুলোতে এখন ভুতুরে পরিবেশ। বেনারসি পল্লীর একমাত্র বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটির অবস্থাও বেহাল। কারিগররা জানালেন ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে এখানকার বেনারসি। ভারতের শাড়ি আসিয়ে বাংলাদেশ শাড়ি প্রথম কম হয়ে গেছে। এটা বিক্রি দেশি শাড়ি হচ্ছে না, এগুলো ইন্ডিয়ান হচ্ছে। আমাদের শাড়িগুলো না নিয়ে এখন মনে করেন ওই কম দামে শাড়িগুলো নিয়ে যাচ্ছে, বলতেছে আমাদের এটা বেনারসি শাড়ি। এইভাবে কিন্তু আমাদের তাঁতগুলো বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বেনারসি নামে ভারতীয় বেনারসির জমজমাট ব্যবসা আর ক্রেতা ঠকানোর এই খবর জানা নেই ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারত থেকে এনে যেন দেশি বলে বিক্রি করা না হয়, নিজস্ব উৎপাদন বলে বিক্রি করা না হয়, আবার নিজে উৎপাদন করে বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেটা যেন না হয়। যেখানে আমাদের আইনের সাথে ব্যত্যয় হবে বা আইন লঙ্ঘিত হবে, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানে আমাদের অভিযান চলবে। রংপুরের ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নকল বেনারসি বিক্রয় বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি নাগরিক সমাজের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গুরুত্বপূর্ণ সড়ক হলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত 13 কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী। বিভিন্ন স্থানে খানাখন্দ প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনাও। অভিযোগ উঠেছে দফায় দফায় সংশয় করা হলেও নানা অনিয়মে মেলেনি সুফল। সাময়িক সংস্কার নয়, দ্রুত সড়কটি পুনর্নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের। সোহেল মিয়ার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, হেলে দুলে চলে গাড়ি, মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এমন খানাখন্দ। রংপুর চিনিকল এবং কোচা শহর হুঁশিয়ারি পল্লীর কারণে সড়কটি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে ভাঙাচোরার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় এলজিইডি 1.5 বছর আগে সড়কটি সংস্কার করে, কিন্তু কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সুফল মেলেনি। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। খালি তালি দুলি মারে দেখা যায়, তাক ভালো মতো ঠিকও করে না। প্রতিনিয়তই গাড়ি দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। এখানে আমার অ্যাক্সিডেন্টও হচ্ছে। একটা গর্ভবতী মহিলাও নিয়ে যাই একটা ক্লিনিকে বা একটা হাসপাতালে, আমরা যাইতে পারি না, খুব কষ্ট হয়। সাময়িক সংস্কার নয়, দ্রুত সড়কটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। জনভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি ভিত্তিতে কিছুটা মেইনটেনেন্স করে দিচ্ছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি হলো রিহ্যাবিলিটেশন বা যেটা লাগে অ্যাসেস করে যেটা লাগে উদ্যোগ নিব। গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত 13 কিলোমিটারের সড়কটি দিয়ে হাজারো যানবাহন প্রতিদিন চলাচল করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাজারে ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে কুড়িগ্রামের আলু চাষিরা। অনেকেই ক্ষেতের আলু উত্তোলন করে বিক্রি করছেন উৎপাদন খরচের অর্ধেক দামে। এমন পরিস্থিতিতে বিদেশে আলু রপ্তানি সহ বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা। অন্যদিকে ক্ষতি পোষাতে উৎপাদিত আলু হিমাগারের পাশাপাশি
দেশীয় পদ্ধতিতে সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। পরিপক্ক হওয়ায় শ্রমিক লাগিয়ে ক্ষেতের আলু তুলতে শুরু করেছেন কৃষকরা। বস্তায় ভরিয়ে কেউ কেউ বিক্রি করলেও অনেকেই নিয়ে যাচ্ছেন হিমাগার ও বাড়িতে। গত বছরের লোকসান পোষাতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। উৎপাদন ভালো হলেও শুরুতেই বাজার দর পড়ে যাওয়ায় হতাশ তারা। চাষিদের দাবি, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 17 থেকে 18 টাকা হলেও বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকায়। বারবার লোকসানের ভার কমাতে রফতানি সহ বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি তাদের। আলু খায় না, আলু আর আবাদ করব না। যেটা আলু আমরা লাগাইছি এবং বর্তমান যে বাজার দাম 9 টাকা 10 টাকা, তাতে তো আমরা কৃষকেরা বাঁচবো না। আলুর দাম নাই, তুলতে পারতেছে না, বিক্রি হচ্ছে না। গতবার 15 টাকা ছিল, আজকে এবার 10 টাকা। আলু তো 8 টাকা 7 টাকা 9 টাকা কেজি। আলু তো গাড়ি নেয় না। এই অবস্থা যদি থাকে আমরা মাঠে মারা যাবো কৃষকরা। এদিকে উৎপাদিত আলুর ভালো বাজার মূল্য পেতে হিমাগারের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকারি কোল্ড স্টোরেজ আছে, সেগুলোতে আলু সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তারা যেন তাদের দেশীয় পদ্ধতিতে আলুটাকে 3-4 মাস যেন সংরক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যে যাবতীয় পরামর্শ সহ অন্যান্য যে সহযোগিতা আছে সেগুলো আমরা আমাদের মাঠ পর্যায়ে আমাদের অবশ্যরা দিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে জেলার 9 উপজেলায় 7100 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবছর আবাদ হয়েছে 7995 হেক্টর জমিতে, যা গত মৌসুমের চেয়ে 5000 হেক্টর কম। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশে প্রতি বছর আলু উৎপাদন বাড়লেও রফতানিতে আশানুরূপ সাফল্য নেই। ফলে ঘরোয়া চাহিদা মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকছে। এতে সব থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। গবেষকরা বলছেন, রপ্তানিমুখী আলু উৎপাদন, গুণগত মান ঠিক রাখা এবং নতুন নতুন বাজার তৈরিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। গত 5 বছরে দেশে আলু উৎপাদন বেড়েছে প্রায় 15%। 2020 সালে যেখানে উৎপাদন ছিল 1 কোটি টন, 2024 সালে তা দাঁড়িয়েছে 1 কোটি 15 লাখ টনে। আর চলতি মৌসুমে আরও 5 লাখ টন বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত আলুর 80 লাখ টন অভ্যন্তরীণ খাবার, বীজ ও দেশীয় শিল্পে ব্যবহৃত হয়ে বছরে উদ্বৃত্ত থাকছে গড়ে 40 লাখ টন। তবে হতাশার কথা হলো, উৎপাদন বাড়লেও রফতানি বাড়েনি। 2020-21 অর্থ বছরে 2 লাখ 8 টন আলু রফতানি হলেও এরপর থেকে কমতে থাকে। সবশেষ 2024-25 অর্থ বছরে রফতানি হয় 62,135 টন। এর আগেও আমরা মাইর খাসি, খেয়া কম সোজা করিয়া পাইনি, এবারও যদি মাইর খাই দিলে এবার শেষ। আলু যদি বাড়ি না যায় তো লস খাইবে তো। দোনে প্রায় 1 দোন মাটির 40,000 টাকা খরচ, এখন বিক্রি করলে যা পাওয়া যাচ্ছে মনে করো 20 থেকে 25,000 টাকা। এই আলুটা যখন কোল্ড স্টোর করবো, কোল্ড স্টোর ভাড়া আছে, যে আবার যাতায়াত ভাড়া আছে, দেখা যাচ্ছে 20-22 টাকা পড়ে যাবে। তাহলে আমরা আলুটা বিক্রি করবো কত করে? আলু যদি বিদেশে যদি পাঠায় সরকার, তাহলে আলুর রপ্তানি চাহিদা বাড়বেই। আলুর সরকার যদি একটা কোনো নির্ধারিত দাম যদি দেয়, সেই দামে অনুযায়ী আমরা আলুটা বিক্রি করার মনতা আশা থাকে। অর্থনীতিবিদদের মতে রফতানির ক্ষেত্রে নতুন নতুন বাজার তৈরির পাশাপাশি আমদানিকারকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আলুর জাত নির্ধারণ করতে হবে। কৃষকদেরকে প্রক্রিয়াজাতকরণ উপযোগী এবং রপ্তানি উপযোগী বীজ সরবরাহ করতে হবে এবং সেই ধরনের আলু উৎপাদনে তাদেরকে উৎসাহী করতে হবে। পাশাপাশি আপনাকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং কোল্ড স্টোরেজের সুবিধা বৃদ্ধি করা, পাশাপাশি আপনি যে বাইরে রপ্তানি করবেন তার জন্য যে পরিবহন এবং যাতায়াতের যে খরচ, এই খরচটা কমিয়ে আনা। তবে আসার কথা হলো, দেশে প্রথমবার গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে পার্টনার প্রকল্পের আওতায় রপ্তানিমুখী আলু উৎপাদন শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গবেষকদের মতে এর ফলে রপ্তানি যেমন বাড়বে, কৃষকদের লোকসানের ঝুঁকি কমবে। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। যদি এক্সপোর্টাররা এখানে আগায় আসে এবং সরকার পলিসি লেভেলে ভালোভাবে একটি নির্ধারণ করে দেয়, যে মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে কিন্তু এই কৃষকগুলো যারা গ্যাপ পদ্ধতি ফলো করবে তারা কিন্তু আর আলু আবাদ থেকে পিছিয়ে আসবে না। গ্যাপের প্রধান উদ্দেশ্যই কিন্তু 3-4টা আছে, তার মধ্যে মেইন উদ্দেশ্য হলো বিদেশ রপ্তানি করা। এই বছর থেকে শুরু করে সামনের বছরগুলোতে বাংলাদেশের আলু বিদেশে রপ্তানি হবে এবং আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে আলু উৎপাদন করা গেলে বিশ্ব বাজারে রপ্তানির বড় সম্ভাবনা তৈরি হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মেহেরপুরের বাগান জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। চলতি মৌসুমে মুকুল বেশি আসায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। তবে আম রফতানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিন রিপোর্ট।
মেহেরপুরে বেশিরভাগ আমের বাগান এখন মুকুলে পূর্ণ। অনুকূল আবহাওয়ায় গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে এবার। বাগানে মালিক শ্রমিকরা পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে গাছে গাছে ওষুধ ছিটাচ্ছেন। তারা জানান সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে গুটি আসবে গাছে। বৈশাখের শেষের দিকে বাজারে আসবে আম। গত 2-1 বছরের তুলনায় এবছরে আমের মুকুল প্রচুর পরিমাণে আছে। এখন গুটি কি পরিমাণে দাঁড়াবে এটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপর নির্ভর করছে। মুকুল টুকুল এই যে আপনার প্রায় গুটি চলে এসে আমাদের এখনো বাগানে সাজ দিতে হবে, তাতে আরো মিনিমাম 2-10 দিন লাগবে এখনো। ভালো ফলনের আশা থাকলেও দুশ্চিন্তায় বাগানিরা। তারা জানান গত কয়েক বছর প্রশাসনের কাছ থেকে সঠিক সময়ে আম ভাঙার অনুমতি পাননি তারা। একই সঙ্গে রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। আমাদের আম দিক থেকে খুবই বিখ্যাত এবং খুবই একেবারে সুস্বাদু, অথচ কিন্তু আমরা সেই দামটা কিন্তু কখনো পাই ওঠে না। ডেট অনুযায়ী আমাদের আম ভাঙতে গিয়ে আমাদের গাছের আম অদাবধি আপনার ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের যে লাভবান হব এই সুযোগটা আমরা পাই না। যখন আমরা কৃষি অফিসারের কাছে যাই, সহযোগিতা চাই, ওরা কিন্তু এমন কোম্পানির এমন জিনিস দেখে দেয় যাতে সেটা দিলে কাজই না হয়। বাগানীদের দাবি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষককে আরো পরামর্শ দিচ্ছি যাতে যখন আম আসবে মটর দানা আকৃতি হবে তখন তারা রুটিন স্প্রে করে যদি ব্যাগিং করে তাহলে ফলের মানটা ভালো হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে 2400 হেক্টর আয়তনের আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,000 মেট্রিক টন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেশের বাইরের খবর। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের জ্বালানি ডিপো ও তেল সরবরাহ কেন্দ্রগুলোতে আগুন জ্বলছে, আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রাজধানী তেহরান। বিশ্লেষকদের মতে এই হামলার লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংসই নয়, বরং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেয়া। ইরানি কর্মকর্তারা বলছেন এসব হামলায় শুধু জ্বালানি স্থাপনাই নয়, মারাত্মকভাবে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে আশেপাশের এলাকায়ও। এ যেন আগুনের স্রোত। ইরানের রাজধানী তেহরানে জ্বালানি ডিপো ও তেল সংরক্ষণাগারে হামলার পর তৈরি হয়েছে এমন ভয়াবহ দৃশ্যের। ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন ধরে সৃষ্টি হয়েছে এমন অবস্থা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রায় 1 কোটি মানুষের শহর। ইরানের পরিবেশ বিভাগ জানিয়েছে হামলায় তেহরানের দক্ষিণে অবস্থিত রিফাইনারি এবং আগদাসিয়ে, শহরান ও কারাজ এলাকার তেল সংরক্ষণাগার সহ অন্তত 4টি বড় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরান এলাকায় অপরিশোধিত তেল সরাসরি রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে বিপুল পরিমাণ জ্বালানি পুড়ে যাওয়ায় তেহরানের আকাশ এখন বিষাক্ত দূষণের ঘন স্তরে ঢেকে গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে এই ধোঁয়ায় উচ্চমাত্রার বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড রয়েছে। এতে বৃষ্টির পানি অত্যন্ত অম্লীয় হয়ে উঠতে পারে, যা ত্বকে পোড়া ক্ষত তৈরি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। পরিস্থিতি বিবেচনায় বয়স্ক, শিশু ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামরিক বিশ্লেষকদের মতে জ্বালানি অবকাঠামোতে হামলার মূল উদ্দেশ্য ইরানের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়া এবং জনগণের সহনশীলতা ভেঙে দেয়া। তবে অনেক কৌশলগত বিশ্লেষক মনে করেন এমন বোমা হামলা প্রায়ই উল্টো প্রভাব ফেলে। এতে করে জনগণ সরকারের বিরুদ্ধে নয়, বরং বাইরের শত্রুর বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এরই মধ্যে সংঘাত আঞ্চলিক পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে হাইফার তেল শোধনাগার এবং কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানি স্থাপনাগুলোকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য ফেডারেশনের প্রস্তুতি ও দেশের ফুটবলের নানা সংকটের সমাধান না করাতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন ব্রিটিশ এই কোচ। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ নির্ধারণ করবেন। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। একটা স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ, তবে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মেলেনি ঠিকঠাক। নারী এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে থেকেই ফুটবলারদের দেশের বাইরে ভালো মানের প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন কোচ পিটার বাটলার।
চাকরির ভয় না করেই ফেডারেশনের নানা বিষয় নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমনকি সিডনিতে পা রেখেই চীন ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় রসিকতা করে বলেছিলেন গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই না নিয়ে সরাসরি এশিয়ান কাপের মতো মঞ্চে চলে এসেছে লাল সবুজ। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পরেও সে একই সুর বাটলারের। হারের পর নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ঝেড়েছেন ক্ষোভ। আমাদের মেয়েরা প্রথমার্ধ ভালো খেলেছে, ওরা অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনোটা থেকেই গোল হয়নি। গোল না করতে পারলে চেষ্টা দিয়ে কি হয়? দিন শেষে সবাই ম্যাচের ফলাফল দেখে। এমন আসরের আগে মেয়েদের আরও প্রতিযোগিতামূলক ম্যাচ দরকার ছিল। যখন আমরা কোনো ভালো দলের বিপক্ষে খেলি তখন তাদের টিভি ক্যামেরা, আধুনিক সরঞ্জাম দেখে মুগ্ধ হই, কিন্তু আমাদের সেই বিলাসিতা করার সুযোগ নেই। কখনো কখনো মনে হয় আমার এক হাত বাঁধা অবস্থায় একজন বক্সারের মতো লড়াই করে যাচ্ছি। মেয়েরা এত সমস্যার মাঝে অনেক দূর এসেছে। ফেডারেশনের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোচের দায়িত্ব ছাড়ারও আভাস দিয়েছেন পিটার বাটলার। আগামী 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে AFC অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এছাড়াও আছে এশিয়ান গেমস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসর। তার আগে দায়িত্ব ছাড়লে সমস্যায় পড়বে নারী ফুটবলাররা। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাটলার। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চান তিনি। আগামী সপ্তাহে আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। সেখানে আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলবো আমি। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববো, কারণ এ আসরের জন্য যা প্রয়োজন ছিল তার কিছুই পাইনি আমি। থাইল্যান্ডে যাচ্ছেন কিনা তা পরিষ্কার করে বলেননি পিটার বাটলার। তবে কিছু একটা যে তিনি ভাবছেন সেটা স্পষ্ট। 2025 সালের জানুয়ারিতে তার সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করেছিল বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতভর তেহরানে দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, 40 জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। করাইল বস্তি থেকে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে পাবেন 37,564 জন নারী। অনিয়মের অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এবং বেড়েছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, জরুরি ওষুধের তীব্র সংকট, চড়া মূল্যে দিশেহারা রোগীরা, উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাত, মাঠ পর্যায়ে কঠোর তদারকির তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।